কোচিং এর আগেরটা কই গেল? 3D প্রিন্টিং এর এসএলএ টেকনিকটা আগে শেষ করবো। সবাই আমার স্লাইড গুলি দেখো। সিলেক্টিং লেজার সিন্টারিং আর 3D প্রিন্টিং প্রসেস। লেজার সিন্টারিং আমরা এর আগে করেছি। হোম এফডিএম যেটা পড়েছি আমরা, যেখানে এফডিএম যেটা পড়েছি, ফিউজ ডিপোজিশন মডেলিং, এটাতে আমি বলেছিলাম ইনজেক্ট যে নোজেলটা থাকবে সেটা একই জায়গায় বারবার ঘুরতে থাকবে, ঘুরতে 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 এটা হাইট বাড়াবে, বাড়াতে বাড়াতে 3D প্রিন্টিং করবে। যখন এটা লেজারে আসলো তখন হলো আমরা পাউডারটা রেখে দিব। পাউডারটা তার ডেট অনুযায়ী থাকবে। আমরা লেজার যখন ফেলবো, লেজারের মাধ্যমে ওই পাউডারটা পেস্ট হতে থাকবে। এভাবে আমরা এসএলএস এ কাজ করব। এখন যেটা সিলেক্টিং লেজার সিন্টারিং এর পরে এবার যেটা আসছে এসএলএ। এসএলএ প্রসেসটা এর আগের দিন দেখানো হয়। এখানে একটা এলিভেটর সিস্টেম থাকে। এলিভেটর সিস্টেম, এলিভেটরের মাধ্যমে এটা যে অবজেক্টের যে নিচে যেটা থাকবে, যেটা অবজেক্টটা বসে থাকবে, সেটার হাইট আপ ডাউন করে এখানে প্রিন্টিংটা করা হয়। এটা এসএলএস এর যে প্রবলেম গুলি ছিল সেগুলাকে কাভার আপ করবে। এখানে দেখো এসএলএ টা শুরু হয়েছে থেকে। এই যে স্টেরিও লিথোগ্রাফি অর এসএলএ 3D প্রিন্টিং প্রসেস। এখানে যেটা হয়, it converts liquid plastic into 3D models by using a UV laser to cure a photosensitive liquid resin into hardened plastic. একই রকম লেজার প্রিন্টিং এর মাধ্যমেই হচ্ছে। লেজার পড়লে ফটো সেন্সিটিভ, এটা ইউভি লেজার। ফটো সেন্সিটিভ অবশ্যই, যে কোনো একটা আলোতে সে সেন্সিটিভ, এটাই তো বোঝাচ্ছে। যখন আলো পড়ে সেই পাউডারটা গলে। তো ইউভি লেজার এখানে ইউজ হচ্ছে। এর আগে যদি আইআর লেজার ইউজ হচ্ছিল। আইআর লেজারের থেকে বা কার্বন ডাইঅক্সাইড লেজার, ওটা থেকে ইউভি লেজারটা হলো সবচেয়ে বেটার। ইউভি লেজারের মাধ্যমে 320 থেকে 380 ন্যানোমিটারের শর্ট ওয়েভলেন্থ, মানে হায়ার ফ্রিকোয়েন্সির লাইট পড়ে, এবং সেই লাইটে এই থার্মোপ্লাস্টিকটা করবে, এবং ওই লিকুইড থার্মোপ্লাস্টিকের মাধ্যমে এই 3D প্রিন্টিং হবে। 3D প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং, এগুলো বেশিরভাগ থার্মোপ্লাস্টিক প্রিন্টিং হয়। এটা দেখলেও বোঝা যায় লিথোগ্রাফিক প্রিন্টিং এর মতো, মানে একটা ফটো প্রিন্টের মতো দেখা যায়। Printer create a physical object from a digital model. It needs a readable software file, which is created by exporting a 3D modeling program file using usually into an STL file. Once inserted, the printer processes the file and generates information for each layer. Then the UV laser gets to work. এখানে এর আগে যে কথাগুলি লেখা আছে সেটা হলো মাইক্রো প্রসেসরের কাজ বা কম্পিউটার সিস্টেমের কাজ। ও এই প্রসেস গুলি করবে, এবং প্রসেস গুলির পরে সে যে ফাইল জেনারেট করবে, ওই ফাইল অনুযায়ী প্রসেসটা, ইউটিলাইজারটা ওয়ার্কটা পাবে। There are right side up SLA machines and inverted SLA machines. The only difference is where the components are placed into the device, such as the light source, build platform and resin tank. Mainly এখানে এসএলএস এর সাথে ডিফারেন্সটা হলো এখানে একটা এলিভেটর সিস্টেমটা। এলিভেটর সিস্টেমের কারণে এটা লেজারের সাথে ডিস্টেন্সটাকে, অবজেক্টের বিভিন্ন এরিয়াকে আপ ডাউন করতে পারে। এই আপ ডাউনের মাধ্যমে আমাদের একটা ভাবেই, মানে বারবার লেজার ফেলে ফেলে এক্সট্রা ডেপথটাকে বাড়ানোর দরকার নেই। এখানে আপ ডাউনের মাধ্যমে এটা লেজারের ইয়েটা পাবে, ফটো সেন্সেশনটা পাবে, এবং সেই অনুযায়ী ডিফারেন্ট এরিয়া, কোনোটা ডেপথ বা বেশি হবে, কোনোটা ডেপথ কম হবে, এভাবে একটা 3D প্রিন্টেড এরিয়া আমাদের ছবি তুলবে। স্টেরিওলিথোগ্রাফি আর এসএলএ 3D প্রিন্টিং প্রসেসের মেইন পার্টস হচ্ছে লেজার সোর্স। অবশ্যই এখানে লেজার সোর্স থাকবে, যেটা থেকে লেজার সাইড লাইট বের হবে। XY scanning mirror. The laser from the source falls on the XY scanning mirror and this points the beam on the resin and traces the geometry of the design. এখানে এই মিররের মাধ্যমে রিফ্লেক্ট করবে লাইটটা। ওকে, স্ক্যানিং মিররের মাধ্যমে রিফ্লেক্ট করবে লাইটটা। এটা XY মিরর, টু টু এক্সিস এর দুটো মিরর, এই মিররের মধ্যে এটা পড়বে, মিররের মাঝে মিররটা আবার মুভেবল। রেসিন ট্যাঙ্ক, দিস ট্যাঙ্ক হোল্ডস দ্য ফটোপলিমার রেসিন। এখানে দেখো এটা হলো রেসিন ট্যাঙ্ক, এখানের মধ্যে ফটোপলিমার রেসিনটা থাকবে। রেসিনের লেয়ার দেখো সব জায়গায় একই। তাহলে রেসিনের লেয়ার আপ ডাউন করবে কিভাবে? এলিভেটরটা আপ ডাউনের মাধ্যমে। আচ্ছা, UV curable resin. This is a liquid photopolymer resin which is UV curable.
It hardens on contact with the laser. Laser contact is a hard edge. Cured part, there are the cured layers of the final part. এখানে curing বলতে বোঝায় আমরা যেরকম প্রিন্টিং এর পরে ড্রাইং কিউরিং করি না, হায়ার টেম্পারেচারে প্রিপারেশনের পারপাস সার্ভ করে হলো কিউরিং। এই জন্য এখানে যে কিউরেবল রেসিন অথবা কিউরিং পার্ট আসছে। Build platform, the layers stick to this movable build platform. The build platform moves in the z direction by এটা হলো সেই build platform। এই প্ল্যাটফর্মটা যে এলিভেটরের যে সিস্টেমটা এটা মুভ করবে, এটাই হচ্ছে z ডিরেকশন, xy এর মিররের সাথে z ডিরেকশন। Then the elevator system controls the movement on the build platform in the z direction. The entire SLA printing process can be divided into 3 steps: printing অথবা curing first, then এটা ক্লিনিং হয়, in line with the residual resin যেটা থাকবে সেটা পড়ে যাবে আর কি। So the build platform is removed from the elevator system and is rinsed in isopropyl alcohol solution to remove the uncured resin. এখানে খুব ভালোভাবে খেয়াল করো, আমরা কখনোই প্রিন্টিং এর পরে ওয়াশ অফ সাজেস্ট করি না, বাট এখানে এক্সট্রা যে রেসিনটা থাকছে সেটা একটা সলিউশনে ক্লিন আপ করার সিস্টেম। যদি আমরা আইপিএ বা আইসোপ্রোপাইল অ্যালকোহলের মধ্যে রেসিনটা দিই, রেসিনটা রিঅ্যাকশন করে এক্সট্রা রেসিনটা পড়ে যায়, যেটা কোনো থার্মোপ্লাস্টিক ফটো সেন্সেশনের মাধ্যমে অবজেক্টে অ্যাটাচ হয় নাই, সেই রেসিনটা আইসোপ্রোপাইল অ্যালকোহলের মাধ্যমে পড়ে যাবে, আর যেটা অ্যাটাচ হয়ে গেছে সেটা রিঅ্যাকশন করতে পারবে না এখানে সলিউশন। তো যার জন্য আমার এই ক্লিনিংটা প্রয়োজন। দেন পোস্ট কিউরিং হয়, আবার দেন হচ্ছে পোস্ট প্রসেসিং এ চলে যায়। সাপোর্ট স্ট্রাকচার গুলোকে রিমুভ করা, পোস্ট প্রসেসিং, স্যান্ডিং, মেশিনিং, প্রাইমারি পেইন্টিং, এগুলো ছিল মানে যে যে ইকুইপমেন্ট গুলো ইউজ হয়েছে এগুলো সবগুলোকে আবার ওয়ার্কশপ করা ও আগের জায়গায় সেট করা, অনেকটা মেইনটেনেন্স এর মতন এই ওয়ার্কটা পোস্ট প্রসেসিং। বাট এখানের মধ্যে সবচেয়ে জরুরি জিনিসটা ছিল হলো পেইন্টিং এর পরে ক্লিনিং, কিভাবে ক্লিন আপ হয়। এখানে দেখতে পাচ্ছ তিনটা প্রসেসের মধ্যে ফার্স্ট যেটা ফিউজ ডিপোজিশন প্রসেস, ওই ফিউজ ডিপোজিশনের তুলনায় সিলেক্টিভ সিন্টারিং সিস্টেম যেটা এসএলএস টা আর একটু টাইম কম লাগছে, বিকজ আমার ওখানে একটা নোজেল বারবার আপডাউন করতে হচ্ছে, যখন আমরা লেজার এনে দিচ্ছি পেজটাকে গলানো হচ্ছে সেখানে টাইম কমে যাচ্ছে। বাট এখানেও আরো দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ডেপথে লেজারটাকে বিভিন্ন ভাবে সেট আপ করতে হচ্ছে, যে লেজার কতক্ষণ পড়বে। এরপর এখানেও আমার সময়টা আরো বেশি যাচ্ছে ইয়ার তুলনায়, এসএল এর তুলনায়। তখন আমরা কি করবো, এসএল এর মাধ্যমে এলিভেটর সিস্টেমে কাজ হবে, কিন্তু আমার সময়টা আরো কমে যায়। এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লেখা আছে, এখানে তাহলে তোমরা বুঝতেছো অ্যাডভান্টেজেস গুলি, যেটা এফডিএ এবং এসএলএস এর যে যে ডিসঅ্যাডভান্টেজ গুলি, এগুলি এসএল এর জন্য অ্যাডভান্টেজ। তো এটা ফুললি একটা অ্যাডভান্টেজেস ওয়ে। এর পরবর্তীতে 3D প্রিন্টিং প্রসেসের আর কোনো স্টেপ আসে না। এই তিনটা প্রসেসিং অত্যন্ত জরুরি। একদম রিসেন্ট পেপার থেকে নেওয়া, আরো 1 বছর আগে মনে হয় আমরা পেপার করছিলাম ওসমানীদের সময়। তো এই যে প্রিপারেশনটা খুবই ভালো, এটা তোমরা তিনটা প্রসেস ভালোভাবে বুঝো, যদি বুঝো তোমরা মোটামুটি ডিজিটালে আর 3D তে একটা ভালো আইডিয়া চলে আসবে, যে তিনটা প্রসেস যদি বুঝতে পারো। ডিসঅ্যাডভান্টেজ যেটা ডিউরেবিলিটিতে, এটা সবসময় ডিসঅ্যাডভান্টেজ ডিউরেবিলিটি নর্মাল প্রিন্টিং এর তুলনায় ডিজিটাল বা 3D যে লিথোগ্রাফিক প্রিন্টিং গুলোর ডিউরেবিলিটিটা কম। Photopolymers are not stable over time and most resins don't have balanced impact or heat resistance. এটা ফটোপলিমারের প্রবলেম, হ্যাঁ, ফটো প্লাস্টিকের প্রবলেম, সেটা ওভার টাইম স্টেবিলিটি নাই, সেজন্য। স্কেল ইফেক্ট, স্কেল ইফেক্ট হলো শার্পনেস। শার্পনেসটা আমরা যেটা নর্মালি দেখি, আমরা যখন প্রিন্ট করি সেটা মনে হয় যেন বাস্তবের একটা বার্ডি হয়তো আমার ইয়াতে ওয়ারেবল ক্লথ এসছে, আর যখন আমরা লিথোগ্রাফি বা ফটো প্রিন্টিং করি তার শার্পনেসটা বাস্তবের মধ্যে আসে। এটা হলো স্কেল, সাইড গুলি এরকম শার্প হয়। The unit cost and lead time will not be reduced as much as casted or molten part, molded parts। মানে এখানে এসএলএস সিস্টেমটা কস্টলি।
এখন দেখো লিস্ট অফ preparatory machine process and environmental factors affecting quality of 3D printed composites. এই স্লাইডটা দেখো। Geometry of the model, file format, method of printing, slicing, 2D slicing, 3D slicing, print support, pre-printing preparation, materials factor, reinforcement matrix, meshing factors কি কি, process parameters গুলি কি কি, environmental factors গুলো কি কি, পোস্ট প্রিন্টিং ফিনিশিং সিস্টেম। এখানে কিন্তু এটা কোনো প্রসেসিং না, এটা বিভিন্ন প্রসেসিং এর মধ্যে কোথায় কি লাগছে। যেমন ধরো এই প্রসেস তিনটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কি কি ম্যাটেরিয়াল লাগছে, ম্যাটেরিয়ালস গুলি তুমি নাম দেবে, কি কি মেশিন লাগছে সেটার নাম লিখছে। মেশিন গুলির মধ্যে প্যারামিটার গুলি কোনগুলি, যে স্পিড কিভাবে কন্ট্রোল হচ্ছে, অ্যাঙ্গেল গুলা কিভাবে কন্ট্রোল হচ্ছে, উইথ কিভাবে কন্ট্রোল হচ্ছে, ফাইবারের অরিয়েন্টেশন কিভাবে রাখবো, এই জিনিসগুলো, প্রিন্ট বিল্ড কি, এই জিনিসগুলো হলো তার প্যারামিটার্স হিসেবে। আর এর আগে প্রিন্টিং এর মধ্যে মেনলি এই জিনিসগুলো। আর এটা ছাড়া এনভায়রনমেন্টাল কনসার্ন হতে পারে, অক্সিজেন কন্টেন্ট যেটুকু আছে সেখান থেকে লাস্ট পর্যন্ত সিউডি বিউটিতে ইম্প্যাক্ট আসবে। তো সিউডি বিউটি থাকে মেইনলি ওয়াটারের জন্য, যেহেতু আমরা এখানের মধ্যে 3D প্রিন্টিং এর নর্মালি ইয়ার ইউজ কম হয়, মানে ফোমের সাহায্যে করা দেখা যাক। যদি আমরা ওয়াটার ইউজ করি তাহলে এটা সিউডি বিউটি কাউন্টটা আসবে। অক্সিজেন কন্টেন্ট কতটুকু থাকছে তাহলে আমরা ডাইরেক্টলি অক্সিজেন কন্টেন্ট লিখবে, এটাই এনভায়রনমেন্টালি ইম্প্যাক্ট করতে পারে। টেম্পারেচার কত হায়ার উঠেছ সেটার উপরে এনভায়রনমেন্টালি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট পার্শিয়ালি আসবে, হিউমিডিটি ইম্প্যাক্ট পার্শিয়ালি আসবে, বাট অক্সিজেন কন্টেন্ট মেইনলি এনভায়রনমেন্টালি এফেক্ট করে। প্রিন্টিং এর আগে কিছু প্রিপারেশন আছে, সেখানে কোনো কোনো কোন কোন সাইট গুলো দেখার বিষয়। প্রিন্টিং এর পরে পোস্ট প্রিন্টিং এর ফিনিশিং প্রিপারেশন আছে, ওখানে কি কি প্রসেস দেখার বিষয়। এগুলো হলো তোমার ফ্লো চার্ট। ফ্লো চার্ট যদি আসে শুধু প্রসেস গুলি লিখবা, আর ফ্লো চার্ট না এসে যদি ফ্যাক্টর গুলি দেখতে জিজ্ঞেস করি তাহলে এই পাশে ফ্যাক্টর। ওকে, তোমরা এই পর্যন্ত বুঝছো 3D প্রিন্টিং? থ্রিডি প্রিন্টিং কারো কোনো অসুবিধা থাকলে বলো, না হলে আমরা পরের ভিডিওটা পড়াবো, কোচিংটা পড়িয়ে দিচ্ছি। তাহলে আজকে আমার 5টা ক্লাস গেল হলো SWP, তাই তো? ওটারও 5টা ক্লাস, এটারও 5টা ক্লাস, এই তো গেছে। ওটা তো একদিনে 2টা নিস, তাহলে ওটার 5টা ক্লাস আছে, এখানে 5টা ক্লাস, আমাদের অ্যাটলিস্ট 10টা থেকে 12টা ক্লাস করতে হবে। ঠিক আছে, ও তোমরা তাড়াহুড়া করতেছো, আমি আবার গ্রামে যাবো, গ্রামে ইন্টারনেটের নেটওয়ার্ক দিয়ে তোমাদের ক্লাস দিতে পারবো না। আচ্ছা, এবার যে কদিন ফাঁকা আছে এই কদিন আমাদের ক্লাস শেষ করতে হবে আমার। ঠিক আছে, আমি এবার কোচিং স্টার্ট করলাম। হ্যাঁ, কোচিং এ আমি যে পেজগুলি দিয়েছিলাম এই পেজগুলি দিয়ে ইয়া তৈরি করেছে। এটা একটা বইয়ের কপি। বইটা তোমরা নিশ্চয় আমার কাছ থেকে? কেন নাও না বই? বই নাও না কেন? বই থেকে পড়বা, এই জিনিসটা আসলে বইয়ের কপি। হ্যাঁ, এখানে তো নামের দরকার নেই, এটা হচ্ছে বইয়ের, ডাইরেক্ট বইয়ের কপি। আচ্ছা, এখান থেকে আমি একটু পড়াই তোমাদেরকে, কোটিং কি, লেমিনেটিং কি। এখানে কোটিং আর লেমিনেশনটা বোঝা যায় মেইন পারপাস কোটিং অফ টেক্সটাইলস বোঝার জন্য। তাহলে তোমরা সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে ডাইং কে ওয়াটারলেস ডাইং প্রসেস করা যায়। যেহেতু ডাইং করা যায়, প্রি প্রসেসিং এর স্টেপ গুলো ওয়াটারলেস ওয়েতে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড দিয়ে করা যায়, মেইনলি ডাইং কে সার্ভ করে। আর প্রি প্রসেসিং এ যেটা বায়ো পলিশিং, বায়ো সলভেন্ট স্কাউরিং, সলভেন্ট ডাইং, এই জিনিসগুলো হচ্ছে ম্যাডাম কভার আপ করতেছে। আর অ্যামোনিয়া মার্সারাইজেশনও ম্যাডাম দিচ্ছেন, তাই না? অ্যামোনিয়া মার্সারাইজেশন আমি ছাড়তে বলছিলাম, ছাড়ে নাই ওনা, সিলেবাস ম্যাডামের কম হয়। তো অ্যামোনিয়া মার্সারাইজেশনের জন্য নিয়ে গেছেন। এমনি মার্সারাইজেশন কি দিয়ে করো? তোমরা জানো তো মার্সারাইজেশন কি দিয়ে করো, করা হয়? কস্টিক সোডা দিয়ে করো না? ডিফারেন্স গুলো তো তোমরা জানোই, ওটা পড়াতে চেয়েছিলাম, দেয় নাই ম্যাডাম। তো এখন আমার যে পার্টটা আমাকে বলছে প্রিন্টিংটাকে বেশি জোর দিয়ে পড়াতে। তোমরা দেখছো আস্তে আস্তে আমি প্রিন্টিং এ ঢুকে যাচ্ছি। প্রিন্টিং, লেমিনেটিং, যেগুলো হায়ার স্টেজে স্পেশাল ইয়েতে। আমরা নর্মাল প্রিন্টিং এর স্টাইল মেথড তো তোমরা অলরেডি পড়েই ফেলছো। আচ্ছা, এখন দেখো আমরা আজকে কোটিং এবং লেমিনেশনটা পড়াবো। এটা একটা বইয়ের সোর্স, ফুললি বই থেকে ডাইরেক্টলি পেজ গুলিকে নিয়ে কপি করে দেওয়া হয়েছিল। এখন দেখো কোটিং অফ টেক্সটাইলস বোঝা নিয়ে যাবে তোমরা।
তিনটা বই দিব, এর মধ্যে সেনাইয়ের বইটা থেকে দুটো থেকে কোশ্চেন আসতে পারে। আমি চিন্তা করছি তোমাদের কোশ্চেনটা আমি বই থেকে দেখে কি করবো। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা বিভিন্ন সোর্সের কোশ্চেন করে আমাদের কমন পেয়ে যাও। তো আমি বই থেকে করবো যাতে একটু বড়, আমি বলে দিব চ্যাপ্টার বই নেওয়ার সময়, তারপর কিন্তু বই পেয়ে যাবা। Coating of textiles, so the first procedure of coating several agents to the textile substrates was begun in the 18th century when fabrics were coated with linseed oil to produce oil cloth. Oil cloth use করে না বাচ্চারা, বা ডাইনিং টেবিলের উপর দাও না, ওই জায়গাটায় ফার্স্ট কোটিং এর ইউজটা তৈরি হচ্ছে। This can be considered as the predecessor of multi-layered materials. এটা হলো কোটিংটার মাধ্যমে যেটা হয়, এটা একটা ফিনিশিং, বাট ফিনিশিং এ যেটা ফেব্রিকের সাথে অ্যাটাচমেন্ট ডাইং এর মতো, এটা না হয়ে শুধু যদি বাইন্ডার ফিক্সার যেভাবে পিগমেন্ট কে অ্যাটাচ করে রাখে, এ ধরনের একটা সেপারেট লেয়ারে লেয়ারে প্রসেসিং হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো কোটিং। Textile with coated material has been developed continuously for several last decades. This kind of products with the basic textile material has many improved properties and multiple advantages over the classic textile material. বেশিরভাগ কোটেড ক্লথ আমরা ইউজ করি না ওয়ারেবল পারপাস। কোটেড ক্লথ এর পারপাস যেমন 3D প্রিন্টিং, আমরা ওয়ারেবল পারপাস ইউজ করি। হোমে আমরা প্রিন্ট করি, ওয়াটারলেস কন্ডিশনে প্রিন্ট করি, বা ফিনিশিং এর পারপাসে ইউজ করি, সবই আমরা ওয়ারেবল পারপাসে ইউজ করবো, প্র্যাকটিক্যাল ফিল্ডও করবো। বাট এখন যেটা পড়াবো কোটিং আর এন্ড হচ্ছে লেমিনেশন, তোমার মধ্যে ডিফারেন্সটাকে এটাও দেখবে। লেমিনেশনটা কত থিন লেয়ারের হয়ে থাকে এবং কোটিংটা হার্ড লেয়ারের হয়ে থাকে, কিন্তু এগুলো সবই আমাদের অ্যাক্সেসরি পারপাস, আমাদের ডাইরেক্টলি ওয়ারেবল পারপাসে কোটেড করতে হয় না। Coating and lamination techniques are used to impart properties to fabrics which are not necessarily those naturally assumed by textile. হবে না এই ধরনের। কোচিং এর মাধ্যমে ফার্স্ট হলো এটা একটা এক্সট্রা ফাংশনালিটি ইম্পার্ট করে। সেকেন্ডলি, কোচিং এর মাধ্যমে ফেব্রিকটা অনেকটা সাইজ কেমিক্যালের মতো, ইয়ার্নের সাইজ কেমিক্যাল যেমন ডিউরেবল হয়, একটু ডিউরেবিলিটি পায়। আর এটা হলো ইম্পার্ট করবে, যেহেতু যে কোনো ফিনিশিং ইম্পার্ট করে। Coating of textiles. Coating lends textiles completely new qualities and thus opens up further application options for them. Application গুলো যেগুলো টেকনিক্যাল টেক্সটাইল সেক্টরে ব্যবহার করা যেতে পারে, আর্টিফিশিয়াল লেদার, প্রিন্টিং, বুক বাইন্ডিং এর যে সার্ফেসটাকে আমরা পাতলা একটা কাপড় পলিথিন জানা, ওটা লেমিনেটেড, ব্যাগ প্যাকিং, মেকিং বুটস, টেকনিক্যাল ওভেন, জিনিসগুলোর মধ্যে আমরা ইউজ করতে পারি, মানে টেকনিক্যাল পারপাসে। ওয়াটার প্রুফনেস, এটা যেমন আমি বলেছিলাম যে ডাইনিং ক্লথ ইউজ করি অবশ্যই, অথবা বাচ্চাদের যে অয়েল ক্লথ, তো এগুলির মধ্যে যেটা হয়, এটা ওয়াটার প্রুফ হিসেবে অটোমেটিক্যালি ইউজ হচ্ছে। এখানে যেহেতু আমরা ওয়ারেবল পারপাসে ইউজ করবো না, আমাদের ব্রেথেবিলিটি ইস্যু না, যদি আমরা ওয়ারেবল পারপাসে ইউজ করতাম অবশ্যই ওয়াটার প্রুফ কোনো কিছু ইউজ করা যাবে না, ওয়াটার রিপিলেন্ট, এবং এটা অবশ্যই স্টিম বা এয়ার এগুলি পাস করতে হবে। তখন গাইরো ক্লথ নামে একটা ক্লথ তোমরা জানার কথা ওয়াটার রিপিলেন্ট যখন পড়েছো, ওই গাইরো ক্লথের হলো যে ওয়াটারটাকে কয়েকটা ক্লথের লেয়ারে রিপেল করছে, বাট স্টিমটাকে পাস করছে, এয়ারটাকে পাস করছে, এভাবে ব্রিথেবিলিটি ঠিক রাখা হয়। ইনক্রিজড অ্যাব্রেশন, স্টেইন, ফ্লেম, ইউভি রেজিস্ট্যান্স এগুলি ভালো হয়। ফ্লুরোসেন্স, অ্যান্টিমাইক্রোবিয়াল অর ফেস চেঞ্জিং ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়। এই জিনিসটা খুব জরুরি জিনিস, পিসিএম, ফেস চেঞ্জিং ম্যাটেরিয়ালস। এটা যেটা হয়, ফেস চেঞ্জ ম্যাটেরিয়াল নিয়ে একটা বড় লেকচার দেওয়া, ফেস চেঞ্জ ম্যাটেরিয়াল। দেখাতে পারতেছি না। ফেস চেঞ্জিং ম্যাটেরিয়াল যেটা হয়, টেম্পারেচারের সাথে এটা ফেসটা চেঞ্জ করে। হ্যাঁ, সলিড থাকলে এটা মেল্টেড হয়ে লিকুইড কন্ডিশনে চলে যাবে। তো এই ধরনের যখন চেঞ্জটা আসে, তখন হলো কালারের একটা চেঞ্জ হয়। হ্যাঁ, কালারের চেঞ্জের মাধ্যমে আমরা কোনো একটা মেডিকেল টেক্সটাইলে কোনো একটা কিছু আইডেন্টিফাই করার জন্য
জ্বর হয়েছে কিনা আমি এই জন্য কপালের কোথাও ফেস শিল্ড একটা ম্যাটেরিয়াল লাগিয়ে দিলাম, যখনই টেম্পারেচার বাড়লো তখনই এটা ব্লু থেকে রেড হয়ে গেল। এই ধরনের ইফেক্ট গুলির জন্য আমরা ফেস চেঞ্জ ম্যাটেরিয়াল ইউজ করতে পারি। আমি তোমাদেরকে দেখাতে পারতাম, অবশ্য ফেস চেঞ্জ ম্যাটেরিয়ালটা পাচ্ছি না, আমি দেখাতাম যে আয়নাইজেশন রিয়েকশনের মাধ্যমে তৈরি হয়। সাবলিমেশন যেরকম হয়, টেম্পারেচারের সাথে চেঞ্জ, মেল্টিং হতে পারে, সাবলিমেশন হয়ে গ্যাস হয়ে যেতে পারে, ফেস চেঞ্জ করে আসে, প্লাজমা তো হতে পারে, বিভিন্ন রকমের ফেস চেঞ্জ হয় এবং বিভিন্ন ভাবে সেটা আমাদেরকে টেকনিক্যাল টেক্সটাইল বা ইলেকট্রনিক টেক্সটাইলে ফ্যাসিলিটেট করে। এটা কোটিং এর মাধ্যমে হয়, আর শুধু কাপড়ে কোটিং দিয়ে দিলেই হবে। কাপড় ডাইরেক্টলি ফেস চেঞ্জ ম্যাটেরিয়াল দিয়ে কাপড় তৈরি করা যাবে না, ফেস চেঞ্জ ম্যাটেরিয়াল কোটিং এ দিয়ে দিবে। অ্যাপ্লিকেশন ফর কোটেড এন্ড লেমিনেটেড টেক্সটাইল, অটোমোটিভ, অ্যারোস্পেস, এগুলোতে ব্যবহার করে, এগুলো কিন্তু অ্যাপ্লিকেশনে লিখছে। মেডিকেল হাইজিনে ব্যবহার করে, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং মানে জিওটেকে ব্যবহার করে, বিটেকে ব্যবহার করে, ইন্টেরিয়রে ইউভি রেজিস্ট্যান্স আপহোলস্টারি এগুলোতে ব্যবহার করে থাকে। এছাড়াও টেকনিক্যাল অ্যাপারেল, ওয়াটারপ্রুফ, ব্রিথেবল মেমব্রেন, ফেস চেঞ্জ ম্যাটেরিয়ালস, ফ্লুরোসেন্স এগুলোতে ব্যবহার করে থাকে। ফ্লুরোসেন্স কালার হলো ইউভি লাইটের তার হচ্ছে রিফ্লেকশন থাকতে হবে, তো এই ধরনের কালার গুলো রাত্রেবেলা জ্বলে। এই যে ফ্লুরোসেন্স ম্যাটেরিয়াল এটাও, যেগুলি তোমার ফেস চেঞ্জের সাথে তুমি ফ্লুরোসেন্স কোনো একটা ডাই ইউজ করো, সেটা রাত্রেবেলা শুধু বা ইউভি লাইটের নিচে শুধু এটা ইম্প্যাক্ট রাখে। অ্যাপারেল হিসেবে যদি ইউজ করো, সেটা ফ্যাশন, লাগেজ, অ্যাক্সেসরিজ, textured looks such as high shine or weight look, PVC, fox, leather এগুলি ভিতরে ব্যবহার করা যায়, কিন্তু ডাইরেক্টলি আমরা ওয়ারেবল পার্টিসিপেট করবো না। স্পোর্টস লেদারে সেল ক্লথ, বাউন্সি, ফ্যাশন সেগুলো ব্যবহার করা হয়। এবার আসো কোটিং অফ টেক্সটাইলস। Coating or laminate is a technically relating to the application method. Coatings are applied to fabric. আচ্ছা, তোমরা এই পর্যন্ত কি একটু বুঝতে পেরেছো কোটিংটা কি বুঝাচ্ছি আমি? সিয়াম, কোটিংটা কি, কি ধরনের? এরপর হচ্ছে লেমিনেশন। কোটিংটা হলো লেয়ার বাই লেয়ার আসবে, হ্যাঁ, এটার হাইটে কোনো প্রবলেম নাই, যত হাইট ইচ্ছা দেওয়া যায়। কোটিংটা লেয়ার বাই লেয়ার আসবে, বাইন্ডারের মতন, ফিক্সারের মতন এক্সট্রা একটা ম্যাটেরিয়াল হিসেবে লেগে থাকবে, কোনো ডাইরেক্টে কোনো bond form করবে না। Coating or limit is technically relating to the application method. Coatings are applied to a fabric in their preparatory state, often in liquid form. Lamination requires a pre-preparation to laminate membrane that is then applied to the textile. লেমিনেশন তে যেটা হয়, এই কোটিংটাকে ডাইরেক্ট ভাবে অ্যাপ্লাই করি, লেমিনেশনটাকে আলাদা একটা লেয়ার হিসেবে রেডি করে নিতে হয়, দেন সেটা পেস্ট করা হয়। এই হলো ডিফারেন্স। কোটিং এন্ড লেমিনেশন অফ টেক্সটাইলস। দেখো কোটিং এর ক্ষেত্রে এই যে দেখো সেপারেট একটা লেয়ারে এটা তৈরি হয়ে যাচ্ছে, আর স্কিমাটিক অফ লেমিনেশন টেক্সটাইলের ক্ষেত্রে এই যে কোটিং এবং ফেব্রিকটা যে সেপারেশন, এটা কত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, কিন্তু লেমিনেশনের ক্ষেত্রে এত ক্লিয়ারলি বোঝা যাবে না, এয়ার গ্যাপ থাকবে না। দেখো উইথ দ্য ফেব্রিক দিস ইজ ডিউ টু দ্য ওয়ে ইন হুইচ দে অ্যাফিক্স টু দ্য টেক্সটাইল সারফেস, কতটুকু ফিক্সলি সেটা অ্যাফিক্স হচ্ছে সেই জিনিসটার কারণে কোটিং এবং লেমিনেশনের ডিফারেন্সটা পাওয়া যায়। এখানে দেখো কোটিং কভার দ্য সারফেস অফ দ্য ফেব্রিক অ্যাজ applied in liquid form, it is able to penetrate the fabric surface, filling in the air pockets and bridging the interstices. Depicts how a laminate sits on the fabric surface. The fabric retains its air pack pockets and the laminate has fewer points of contact. এখানের মধ্যে যেটা কিছু কিছু এয়ার পকেট থাকবে এবং অল্প কিছু কন্ট্যাক্টর থাকবে লেমিনেশনে যেটা হয়, এক্সট্রা করে একটা লেয়ার লেমিনেশন তৈরি করে নিতে হয় মেমব্রেনের মতো, সেটাই পরে হলো পেস্ট করে দেওয়া হয়, আর কোটিং এর লেয়ারটা ডাইরেক্টলি। এরপর দেখো এটা হলো ফেব্রিকের লেমিনেশন, রোলার বাই রোলারের সাহায্যে পেস্ট করা হয়ে থাকে। লেমিনেশন অফ টু ফেব্রিক্স ইউজিং আ বাইন্ডার,
ফোম লেমিনেশনও হতে পারে, ফোমের মাধ্যমে অ্যাপ্লাই করা যেতে পারে। থার্মাল জয়েনিং, ইউজিং থার্মাল জয়েনিং, ফোম লেমিনেশন অফ দ্য ফেব্রিক ইউজিং আ বাইন্ডার, বাইন্ডারের সাহায্যে এটা করা যেতে পারে। ড্রাই লেমিনেটিং, ওয়েট কোটিং, ড্রাইং, ডাবলিং, প্রেস, কোটিং, ডাবলিং, প্রেসিং, ড্রাইং। এখানে ডাবলিংটা আগে, এখানের মধ্যে প্রেসিংটা পরে, তারপরে লাস্টে গিয়ে ড্রাই। আর ড্রাই লেমিনেটিং এ ফার্স্টে কোটিং করে ড্রাই করে ফেলে, দেন বাকি প্রসেস পুরো করা হয়। আর ওয়েটের ক্ষেত্রে যেটা হয়, সেটা কোটিং এর পরেই ডাবলিং করব, শেষে প্রেসিং, তারপরে ড্রাই। মানে ওয়েট কন্ডিশনে ফুল স্টেপ আছে, শেষে ড্রাই, তার জন্য এটা ওয়েট। আর ড্রাই লেমিনেটর প্রথমে ড্রাই হয়ে যাবে, কোটিং দিয়ে ড্রাই করে ফেলবা, পরে বাকি স্টেপ দিয়ে। কোটিং দেখো, 1 or 2 sided application of coating compounds for foam films, open fabric, knit fabric, non-open yarns by use of coating machines. কোটিং মেশিনে রোটারি স্ক্রিন প্রিন্টিং এর মাধ্যমেই করা হয়ে থাকে, মানে স্ক্রিন প্রিন্টিং এ করে। কোটিং মেথডে স্প্রে, হট মেল্ট, ট্রান্সফার প্রিন্টিং প্রসেস, এই বিভিন্ন মেথডে করা যায়। সাবলিমেশন প্রিন্ট প্রসেস, এই বিভিন্ন রকম প্রসেসের মাধ্যমে এই প্রসেসিং গুলি করা যায়, বা স্ক্রিন প্রিন্টিং মেথডে কাজ হবে। কোটিং অফ টেক্সটাইলস এর ক্ষেত্রে 1 সাইড কোটেড হয়, 2 সাইড কোটেড হয়। 1 সাইড কোটে দেখতে পাচ্ছ একটা বোলের উপর দিয়ে জাস্ট পাস হয়ে চলে গেল, আর সামনে পিছনে টেনশন করা। আর এখানে 2টা বোলের মাঝখান দিয়ে পাস হয়ে চলে গেল, তাহলে বোথ সাইডে সেই কোটিং হচ্ছে। The coating compounds are formulated on the basis of rubber or film forming synthetic polymers with hydrocarbons and water being used as the liquid phase. However, tighter environmental protection conditions demand a move away from products containing solvents. Coating compounds with high solvent content cannot be replaced by powder coating systems. Adhesive lamination of foam foils can be replaced by plain lamination. Thermally lamination টা হয়ে যায় যদি আমরা অ্যাডহেসিভ কোটিং এর মাধ্যমে করি, টেম্পারেচারে সেটা অ্যাটাচ হয়ে যায়। কোটিং অফ টেক্সটাইলস এর ক্ষেত্রে বন্ডিং মেকানিজম ইজ ইম্পর্টেন্ট ফর বোথ লেমিনেশন এবং কোটিং। কিভাবে বন্ড হচ্ছে, এটা প্রেসিং এর মাধ্যমে লাগিয়ে দিলাম, বাট এটা ফিক্সেশন কতটুকু স্টেবল, এটার মধ্যে কোনো বন্ড ফর্মেশন হচ্ছে না ডাইরেক্ট ড্রাইং বা ডাইরেক্ট রেগুলার ফিনিশিং করে, তাহলে এটা বন্ড ফর্মেশন হচ্ছে। এটাকে বাইন্ডারের সাহায্যে দুই পাশ থেকে অ্যাটাচ করে দেওয়া যেতে পারে। আরেকটা হলো অ্যাডহেসিভ এর সাহায্যে, যে টেম্পারেচারে থার্মালি সেটা অ্যাটাচ হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত টেম্পারেচার বাড়বে ততক্ষণ পর্যন্ত আরেকটা জিনিস, সেটা কোটিং এর তুলনায় লেমিনেশনের যে প্রবলেমটা হয়, লেমিনেশনের ডিউরেবিলিটি কোটিং এর থেকে খারাপ, যদিও লেমিনেশনটার লেন্থটা অনেক কম, কিন্তু লেমিনেশনে যেটা হয় আলাদা করে লেয়ার তৈরি করে এর উপরে পেস্ট করছে, কিন্তু কোটিং এর ক্ষেত্রে লেয়ারটা কেমিক্যাল আকারে পেস্ট হচ্ছে, যার জন্য এখানে এয়ার গ্যাপটা থাকে না, অথচ লেমিনেশন এয়ার গ্যাপ থাকে, যার জন্য বলে যে লেমিনেশন ডিউরেবিলিটিটা কোটিং এর তুলনায় খারাপ। বিভিন্ন ভাবে কোচিং এর ফিক্সেশন করা যায়, তোমরা এগুলো একটু পড়ো, তোমাদের এখানে স্পষ্ট নাই, আমার কাছ থেকে যখন বই নিবা বইয়ের ভিতরে পেজ গুলো পেয়ে যায়। ইম্পর্টেন্ট প্যারামিটার্স অফ কোটেড টেক্সটাইলস এর ক্ষেত্রে গুড মেকানিক্যাল প্রপার্টি, স্ট্রেংথ ভালো, ইলাস্টিসিটি, ইলংগেশন আর ব্রেক, স্ট্রেংথ, ফ্রিকশন আর রেজিস্ট্যান্স, এই জিনিসগুলো ভালো। কি কি ধরনের টাইপের ইলেকট্রিক ইয়ার্ন ব্যবহার করা যাবে, ফিলামেন্ট, টেক্সচার্ড ইয়ার্ন, স্পান ইয়ার্ন, adhesion because of protein fibers when এটা কি কিছু দেখাই যাচ্ছে না। With the coat and when making polymer materials with short fibers and cut, আচ্ছা কোন ধরনের ফাইবার ব্যবহার করা যাবে, ইয়ার্ন ব্যবহার করা যাবে, স্ট্যাপল লেন্থের ফাইবার নাকি ফিলামেন্টের ফাইবার যেটা ইয়ার্ন তৈরি হয়েছে এরকম কোন ইয়ার্ন ব্যবহার করা যাচ্ছে না কিনা, সিনথেটিক পলিমার না রেগুলার পলিমার ইউজ করা যাবে, এই জিনিসগুলো এখানে আইডেন্টিফাই করা আছে, এগুলো তোমরা জানবে। ডাইমেনশন স্টেবিলিটি, বেটার ডাইমেনশন স্টেবিলিটি থেকে চেঞ্জ আসে। অ্যাডিশন, অ্যাবসর্পশন, এগুলো কেমন, অবশ্যই এটাতে কোনো ওয়াটার অ্যাবসর্পশন থাকবে না, এখানে অ্যাডিশন প্রপার্টি যাবে, অ্যাডিশন হবে, অ্যাটাচ করে নেওয়া করতে হবে। প্রিট্রিটমেন্ট, যেটা agents such as softeners and dyes can negatively affect the subsequent production procedure. Several treatment types such as water repellent, antimicrobial treatment can improve the properties of the final product. এখানে আরো এই কোটিং করার পরেও একটা ফেব্রিকে যেভাবে নরমাল ফেব্রিক আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল ফিনিশ দেই, রিপেলেন্ট ফিনিশ দেই, এই ধরনের ফিনিশ কোটিং কাপড়ও দেওয়া যায়। ঠিক আছে, কোটিং কাপড়ও তুমি এই ধরনের ফিনিশ দিতে পারো।
আর বেশি ফিনিশ দেওয়ার মেইন কারণ হলো স্টেইন ফ্রি ফিনিশ দিতে হবে, স্টেইন ফ্রি। এটাতে যেটা হয়, যত স্টেইন ফ্রি ফিনিশ হয় সেটার মধ্যে তোমাদের আমরা করেছিলাম না যে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, অনেক কাপড় আছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ভালো, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ভালো হলে সেগুলো ডাস্ট ফ্রি থাকে অটোমেটিক্যালি। ঠিক আছে, এই ধরনের ইনপুট দিতে হবে যাতে ডাস্ট ফ্রি থাকে। দেখবা আমাদের অয়েল ক্লথ গুলো কিন্তু এত ডাস্ট করে না, আমাদের ওয়ারেবল ক্লথে কিন্তু প্রচুর ডাস্ট করে। এটা একটা গুড প্রপার্টি। যত বেশি তুমি চেষ্টা করবা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স বাড়াতে, ফলে এটা অটোমেটিক্যালি ডাস্ট ফ্রি, সয়েল ফ্রি এই ধরনের নেচার শো করবে। থার্মাল স্ট্যাবিলিটি কেমন, হাই টেম্পারেচার, এটা অবশ্যই থার্মোপ্লাস্টিক ইউজ করতে হবে যেগুলো টেম্পারেচার 220, 250, 280 এই ধরনের টেম্পারেচারে মেল্টিং পয়েন্ট। তাহলে নরম টেম্পারেচার বা কোনো প্রকার ডাইংও যদি ইউজ করো, ফিনিশিংও যদি ইউজ করো, সেগুলো তো এটা বলবে না। ইউনিফর্মিটি অফ সাবস্ট্রেট, ইউনিফর্ম সাবস্ট্রেট থিকনেস ইজ আ পার্টিকুলারলি ইম্পর্টেন্ট ফিচার ফর সাবস্ট্রেট ট্রিটমেন্ট। কোডিং টেক্সটাইলের এন্ড প্রোডাক্টের কম্পোজিটে বেশি ব্যবহার হয়। কম্পোজিট তো তোমরা জানো, টেক্সটাইল এবং নন টেক্সটাইল প্রোডাক্ট হয় কম্পোজিট, তাই না? এখন কিন্তু থার্মোপ্লাস্টিকের সাথে বা পলিমারের সাথে আমরা যে কোনো ন্যাচারাল কম্পোজিট পাই। নর্মালি মানে ফার্স্ট কনসেপ্ট অফ কম্পোজিটের এরকমই ছিল, এজন্য এটা নাম ছিল কম্পোজিট। যেমন টেক্সটাইল ফাইবারের সাথে নন টেক্সটাইল গ্লাসের, গ্লাস তো একটা ফাইবার, মানে আমরা টাইলস হিসেবে ইউজ করবো। তখন আমরা টাইলস তৈরিতে যেগুলো ইউজ হচ্ছে সেগুলিকে কোন একটাকে রিপ্লেস করলাম একটা ন্যাচারাল ফাইবার, তো ভিতরে হলো কম্পোজিট। বাট এখন সম্পূর্ণ ন্যাচারাল পলিমারের সাথে যে কোনো একটা পলিমার, ধরো হাই টেম্পারেচারের পলিমার ইউজ করে ইজিলি টাইলসের রেপ্লিকা তৈরি করা পসিবল। এগুলো হলো কম্পোজিট। কম্পোজিটের উপরে অনেক অনেক পাবলিকেশন হয় এখন, তো অনেক কাজ হয়। মেকানিক্যাল প্রপার্টিসটা অনেক ভালো, এবং এটা আমরা তো ডাইরেক্টলি ওয়্যারেবল পারপাসে ইউজ করবো এবং সলিড টেকনিক্যাল টেক্সটাইল ইউজ করবো। চেয়ার স্ট্রেংথ ভালো, টেকনিক্যাল প্যারামিটার্স এর মধ্যে ফ্যাশন আইটেমের মতো বলা হচ্ছে। আচ্ছা, আর্টিকেল অ্যাপ্লিকেশন মেথড, নাইফ এয়ার, নাইফ রোলার, নাইফ রুট, ভুলে যাচ্ছে কেন, নাইফ রাবার, ব্ল্যাঙ্কেট, রিলিজ পেপার, কোয়েরিং, hot melt method, reserve roll coating with knife, roll coating with airbrush, এই অনেকগুলি মেথড। এগুলির মধ্যে দেখো যে হেভি কোটিং এর সবগুলোতেই হেভি কোটিং করা যায় কিনা, ফাইন কোটিং কোনটা কোনটার সাহায্যে করা যায়, ব্যাক কোটিং কোনটা কোনটাতে করা যায়, ফোম কোটিং কোনটা কোনটাতে করা যায়, এগুলোকে প্লাস দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কাজ হলো এই মেথড গুলোর নামগুলো শুধু মনে রাখা, ঠিক আছে? এরপর আস্তে আস্তে তোমরা মেথড গুলোর ইলাবোরেশন পাইবা। এই কোচিং এর চ্যাপ্টার বড় আছে, এটা একদম শেষ হবে না। আজকে এই পর্যন্ত ক্লাস নেই, নেক্সট ক্লাসে আমি কোচিং আবার পড়াবো, ঠিক আছে? এমন করো, ঠিক আছে, একটা ক্লাস করবা কিনা, তাহলে আরেকটা পড়াবো। আচ্ছা ঠিক আছে, কোচিং তো অল্প কিছু একটা একটু বলতেছি। এতক্ষণ যে মেথড গুলোর কথা বললাম না, এখন এই মেথড গুলো ইলাবোরেশন আসবে, আসতে থাকবে দেখবা, ঠিক আছে? নাইফ কোচিং, ব্ল্যাঙ্কেট কোচিং, রোলার কোচিং, এগুলো সবগুলোর ইলাবোরেশন আসতে থাকবে আস্তে আস্তে মেথড গুলি। ওকে, আসলে আর তোমাদের এটা যদি অস্পষ্ট লাগে, বইটা নিলে বইয়ের ভিতরে এটা স্পষ্ট ভাবে পেয়ে যাবে। এটা ফুললি একটা বইয়ের কপি, তোমরা দেখতেছো তো আশেপাশে, তা বই থেকে নিয়েছি একটা। যে পড়াইছেন আগে বাংলা, দেখে আমার নিজেরা তৈরি করে যে বই থেকে নাও। যেমন ইয়েটা তৈরি করছে বললাম না, ওইটা এস এম এস এস এম এ, ওটা হচ্ছে একটা জার্নাল থেকে তৈরি করা হচ্ছে, কারণ অনেকদিন আগে, 1 বছরের উপরে হবে, এখন আবার নতুন টেকনিক আসছে না, তো সময় দাও না। দুইজন মিলে ক্লাস হয় না 22টা, অথচ একজনের ক্লাস করানোর কথা 22টা, 45টা ক্লাস হতে হবে। আচ্ছা, কালকে সিটি নিয়ে কার কোনো প্রশ্ন থাকলে বলো, না আদারওয়াইজ আমি ক্লাস ক্লোজ করছি। কিছু বলবে? জেমি, ক্লাস ক্লোজ হয়ে যাবে আসলে, ক্লাসটা এমনি ক্লোজ হয়ে যাবে, কারণ তোমরা রাতে ভালোভাবে পড়ো,
আমি কালকে তোমাদের সিটিটা নেই, আবার আমরা নেক্সট উইক আরেকটা সিটি নিবো। এর মধ্যে আমরা অনলাইন ক্লাস নিতে থাকি, জুনিয়রদের ক্লাস